আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের অযৌন জনন এই টপিকটার ওপরে আলোচনা করব। অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি আগের পর্বে আমি বলেছি, আর একবার সংজ্ঞাটা লিখেছি দেখো। যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। অর্থাৎ এখানে কোনো রকম গ্যামেট তৈরি হয় না। আর অযৌন জননের একক কী বলেছিলাম না, রেণু। তাহলে এখানে হয় দেহকোষ বিভাজিত হবে অথবা রেণু তৈরির মাধ্যমে জীব সৃষ্টি হবে। এই অযৌন জনন বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। সেই পদ্ধতিগুলো কি কি? যেমন ধরো বিভাজন, ওর আবার দুরকম ভাগ আছে, দ্বিবিভাজন, বহু বিভাজন। তো প্রথম আমরা বিভাজন এটা নিয়ে আলোচনা করব। তো বিভাজন কথাটা শুনেই বুঝতে পারছো এখানে কোষ বিভাজিত হয়, তাই না? অধিকাংশ এককোষী জীবে মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা দুটি বা দুইয়ের অধিক নতুন অপত্য সৃষ্টি করার পদ্ধতিকে বিভাজন বলে। দেখো তাহলে বিভাজনটা কাদের হয়? মেনলি এককোষী জীবে হয়। আর আমি আগেই বলেছি অযৌন জনন যৌন জনন পদ্ধতির পার্থক্য যখন পড়েছো তোমরা, সেখানে ছিল অযৌন জননে মাইটোসিস আর অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা ঘটে। তাই এখানে দেখো অ্যামাইটোসিস অথবা মাইটোসিস কোষ বিভাজন দ্বারা দুটি, যদি দ্বিবিভাজন হয় তাহলে দুটি অপত্য উৎপন্ন হবে। আর যদি বহু বিভাজন হয় তাহলে কি হবে? দুইয়ের অধিক নতুন অপত্য সৃষ্টি করার যে পদ্ধতি তাকেই বলা হয় বিভাজন। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি চলো। অ্যামিবার ক্ষেত্রে কি হয়? দ্বিবিভাজন ঘটে। তো এই অ্যামিবার দ্বিবিভাজন বহু বিভাজন দুটো পদ্ধতিতেই বংশবিস্তার ঘটে। তো প্রথমে দ্বিবিভাজন পদ্ধতিটা কীরূপ সেটা আমরা দেখি চলো। দেখো অ্যামিবা কীভাবে দ্বিবিভাজন করে না, অনুকূল পরিবেশে অ্যামিবার নিউক্লিয়াসটি, অ্যামিবা আমরা সবাই জানি এককোষী। তো অনুকূল পরিবেশে অ্যামিবার নিউক্লিয়াসটি কি হয়? মাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজিত হয়, অর্থাৎ দুবার বিভাজন ঘটে। এর সাইটোপ্লাজম বিভাজনরত নিউক্লিয়াসের লম্বতলে। তাহলে শুধু নিউক্লিয়াসের বিভাজন করলে তো সেল ডিভিশন হবে না, কারণ আমরা যখন কোষ বিভাজন পড়েছি প্রথমে হয় নিউক্লিয়াসের ডিভিশন, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন। তো অ্যামিবার ক্ষেত্রেও তাই, প্রথমে নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজিত হয়, এরপর সাইটোপ্লাজম বিভাজনরত নিউক্লিয়াসের লম্বতলে 90 ডিগ্রি খাঁজ সৃষ্টি করে বিভাজিত হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ এখানে ছবিটা দেখো ভালো করে বুঝতে পারবে যে এটা একটা নর্মাল অ্যামিবা, এর এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে সাইটোপ্লাজম। অ্যামিবার দেহের গঠন খুব সিম্পল, এককোষী, শুধুমাত্র একটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। পরের স্টেপে দেখো এর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে লম্বা হতে শুরু করেছে এবং মাঝখানে একটা ক্লিভেজ তৈরি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখো এই ক্লিভেজটা সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসের আরও বৃদ্ধি পেতে থেকেছে। অর্থাৎ এটা দেখো 90 ডিগ্রি খাঁজ সৃষ্টি করে বিভাজিত হতে শুরু করেছে। পরের ছবিতে দেখো যে দুটো নিউক্লিয়াস কিন্তু দুদিকে চলে এসছে, অর্থাৎ বিভাজিত নিউক্লিয়াসের ডিভিশন ঘটে গেছে এবং দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এবার বাকি আছে কি না, সাইটোপ্লাজমের ডিভিশন বাকি আছে। এরপর কি হয়? সাইটোপ্লাজমটা দুটো ভাগে বিভাজিত হয়ে যায় এবং ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে এবং দুটো অপত্য অ্যামিবা তৈরি করে। তাহলে এখানে আমরা দেখলাম অ্যামিবার দ্বিবিভাজন ঘটেছে। দ্বিবিভাজন ঘটে কি হয়েছে? দুটি অপত্য অ্যামিবা উৎপন্ন হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখেছি না এর দ্বিবিভাজনও হয় আবার বহু বিভাজনও ঘটে। বহু বিভাজন অ্যামিবার ক্ষেত্রে কিভাবে হয় না, প্রতিকূল পরিবেশে অ্যামিবার ক্ষণপথ বিনষ্ট হয়। এটা দেখো দ্বিবিভাজনটা অনুকূল পরিবেশে হয়, কিন্তু বহু বিভাজনটা কখন হয় না প্রতিকূল পরিবেশে। প্রতিকূল পরিবেশে কি হয় না অ্যামিবার ক্ষণপথ বিনষ্ট হয়, কোনো কারণে ক্ষণপথটা বিনষ্ট হয়ে যায়।
ও সিস্ট প্রাচীর তৈরি করে। অর্থাৎ বাইরের যে সাইটোপ্লাজমের ঘনপথ তৈরি হয় সেটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে সিস্ট প্রাচীর তৈরি করে এবং তাতে আবদ্ধ হয়। সিস্ট প্রাচীর তৈরি করে তাতে আবদ্ধ হয়ে যায়। ছবি দেখে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সিস্টের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বহু বিভাজন দ্বারা অসংখ্য ক্ষুদ্র স্পোর তৈরি হয়। ছোট 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 রেণু বা স্পোর তৈরি হয়। এই প্রকার বহু বিভাজনকে যেহেতু স্পোর তৈরির মাধ্যমে তৈরি হচ্ছে, এই জন্য একে বলা হয় স্পোরুলেশন। পরিবেশ অনুকূল হলে, তার মানে সিস্ট যখন অনুকূল পরিবেশ পায় তখন কি হয়, তার প্রাচীরকে বিদীর্ণ করে স্পোরগুলি মুক্ত হয় এবং সেগুলি থেকে পরবর্তীকালে নতুন অ্যামিবার সৃষ্টি করে। তাহলে দেখো কি হয় না, বহু বিভাজনের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে অ্যামিবার ঘনপথ বিনষ্ট হয় ও সিস্ট প্রাচীর তৈরি করে, তাতে আবদ্ধ হয় এবং সিস্টের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের কি ঘটে, বহু বিভাজন ঘটে। তার মানে অনেকগুলো ছোট ছোট স্পোর তৈরি করবে এবং এই স্পোরগুলো কি হয় না, অনুকূল পরিবেশে সিস্ট প্রাচীর বিদীর্ণ করে বাইরের পরিবেশে মুক্ত হয় এবং সেখান থেকে নতুন অ্যামিবার সৃষ্টি হয়। এখানে ছবিটা দেখো, বুঝতে পারবে। প্রথমে দেখো এটা একটা অ্যামিবার ছবি দেখানো হয়েছে। ভেতরে দেখো নিউক্লিয়াস আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থেকে কি দেখতে পাচ্ছ না, এখানে অ্যামিবার অনেকগুলো স্পোর তৈরি হয়েছে। পরবর্তী ছবিটায় দেখো, ভেতরে প্রথমে নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট স্পোর তৈরি হয়েছিল, পরবর্তীকালে সেই স্পোরগুলো নিজস্ব আলাদাভাবে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট স্পোর তৈরি করেছে এবং পরবর্তীকালে এর বাইরে যে সিস্ট প্রাচীর তৈরি হচ্ছে, এর বাইরে যে সিস্ট প্রাচীরটা তৈরি হয়েছিল ঘনপথটা বিনষ্ট হয়ে যাওয়ার কারণে, সেই সিস্ট প্রাচীর অর্থাৎ বাইরের যে প্রাচীরটা দেখছো সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে। দেখো বিনষ্ট হয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে এই সিস্ট প্রাচীর যখন ফেটে যাচ্ছে তখন এটা ধরো সিস্ট প্রাচীর ছিল, সেখান থেকে এটা নতুন অ্যামিবা তৈরি হচ্ছে। এরকম অসংখ্য নতুন অ্যামিবা, এক একটা স্পোর থেকে এক একটা অপত্য অ্যামিবার সৃষ্টি হয়। আবার দেখো এটা হচ্ছে কি না, অ্যামিবার দেহ নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ পরবর্তী ক্ষেত্রে অনেকগুলো সিস্ট তৈরি হয়েছে, সেই বা স্পোর তৈরি হয়েছে, বাইরে সিস্ট প্রাচীর গঠিত হয়েছে এবং পরে সেই সিস্ট প্রাচীরটা বিদীর্ণ হবে। সিস্ট প্রাচীর তৈরি হওয়ার পর সিস্ট প্রাচীর বিদীর্ণ হয়ে কি হচ্ছে, সেখান থেকে এক একটা স্পোর থেকে নতুন অপত্য অ্যামিবার সৃষ্টি হচ্ছে। এবার যে দেখি আমরা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কিভাবে বহু বিভাজন হয়। ওই একই বহু বিভাজন পদ্ধতি অ্যামিবার ক্ষেত্রে যেমন দেখলাম, সেরকম প্লাজমোডিয়ামের ক্ষেত্রেও কিন্তু বহু বিভাজন পদ্ধতি সংগঠিত হয়। তো দেখো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে বহু বিভাজন দশাটি দুটি দশায় ঘটে। বহু বিভাজন দুটি দশাতে ঘটতে দেখা যায়, একটা হচ্ছে সাইজন্ট এবং একটা হচ্ছে স্পোরন্ট। দুটি দশায় ঘটে, একটি হচ্ছে সাইজন্ট দশা আর একটি হচ্ছে স্পোরন্ট দশা। তো কি হয় না, সাইজন্ট এবং স্পোরন্ট দশায় স্ত্রী অ্যানোফিলিস মশার, প্লাজমোডিয়াম কি না, এটা একটা এককোষী প্রোটিস্টা, তাই তো আদ্য প্রাণী, যার মাধ্যমে আমরা জানি প্লাজমোডিয়াম ভাইভাক্সের মাধ্যমে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়। তাহলে কোথায় এটা থাকবে না, স্ত্রী অ্যানোফিলিস মশকির পাকস্থলিতে। তো স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলিতে যথাক্রমে সাইজোগনি এবং স্পোরোগনি নামক বহু বিভাজন দ্বারা অসংখ্য প্লাজমোডিয়াম তৈরি হয়। তাহলে দুটো দশাতে হয়, একটা হচ্ছে সাইজন্ট আর একটা হচ্ছে স্পোরন্ট। সাইজন্ট এবং স্পোরন্ট দশায় স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলিতে যথাক্রমে সাইজোগনি এবং স্পোরোগনি, এই দুটি পদ্ধতির দ্বারা বহু বিভাজনে হয় এবং অসংখ্য অপত্য প্লাজমোডিয়াম তৈরি হয়। সাইজোগনি দ্বারা সৃষ্ট অপত্যগুলো কি হয়, প্লাজমোডিয়ামদের যে সাইজোগনি পদ্ধতির দ্বারা যে নতুন অপত্য তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে কি না, মেরোজোয়েট। আর স্পোরোগনি দ্বারা যেটা তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে স্পোরোজোয়েট। তাহলে এখানে মেরোজোয়েটকে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। দেখো এখানে একটা নিউক্লিয়াস এবং এটা হচ্ছে সাইজন্ট দশা। সাইজন্টের ভেতরে রয়েছে নিউক্লিয়াস
নিউক্লিয়াসটা মাইটোসিস ডিভিশন করছে, মাইটোসিস ডিভিশন করে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করছে। এরপরে এই অপত্য নিউক্লিয়াসগুলো আবার একাধিকবার মাইটোসিস সেল ডিভিশন ঘটাচ্ছে, যার ফলে সেখানে অসংখ্য অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং সেখান থেকে কি তৈরি হচ্ছে না মেরোজয়েড তৈরি হচ্ছে। সৃষ্ট যে অপত্য সেগুলোকে বলা হচ্ছে মেরোজয়েড তৈরি হচ্ছে। এইভাবে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতি ঘটে থাকে। এবার দেখো অযৌন জননের আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে কোরকোদ্গম বা বার্ডিং। বার্ড সৃষ্টির মাধ্যমে হয় বলে একে বার্ডিং বলা হয়, বা কোরক সৃষ্টির মাধ্যমে হয় বলে একে কোরকোদ্গম বলা হয়। সংজ্ঞা কি বলবো না, যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীব দেহে ক্ষুদ্র প্রবর্ধকের মাধ্যমে অপত্য সৃষ্টি হয় তাকে কোরকোদ্গম বলে, এবং সৃষ্ট ক্ষুদ্র প্রবর্ধকের মতো অপত্যটিকে কোরক বা বার্ড বলে। তাহলে যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহে কি তৈরি হয়, ক্ষুদ্র একটা প্রবর্ধক তৈরি হয় এবং প্রবর্ধকটাকে বলা হচ্ছে বার্ড। সেই প্রবর্ধকটা পরবর্তীকালে কি হয় না মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য সৃষ্টি করে, ওই জন্য অপত্যটিকে কোরক বা বার্ডও বলা হয়। দেখো ইস্টের ক্ষেত্রে আমরা বার্ডিং খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। ইস্টের কোষ প্রথমে কি হয়, এটা নর্মাল ইস্ট কোষ। এই ইস্টের কোষের অসমান বিভাজনের ফলে, দেখো এখানে অসমান বিভাজন হয়েছে, ওপর দিকটা একটু ছোট, নিচের দিকটা একটু বড়। এরকম অসমান বিভাজনের ফলে কোষ গাত্রে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোরক সৃষ্টি হয়। কারণ যদি এটা সমানভাবে সেল ডিভিশন হতো তাহলে দুটো সমান মাপের হতো, কিন্তু এখানে এটা একটা ইস্টের প্রবর্ধক তৈরি হয়েছে। ওপরের যে অংশটা সেটা হচ্ছে একটা বার্ড তৈরি হয়েছে বা প্রবর্ধক তৈরি হয়েছে, যার ফলে জনিত্র নিউক্লিয়াসটি বিভাজিত হয়। বার্ডটা তৈরি হওয়ার ফলে এখানে যে নিউক্লিয়াসটি আছে সেটা বিভাজিত হতে শুরু করেছে, দেখো লম্বা হয়ে গেছে, ওইদিকে কিছুটা অংশ যাওয়ার চেষ্টা করছে। পরবর্তীকালে এই নিউক্লিয়াসটি পুরোপুরি সম্পূর্ণ ডিভিশন হয়ে দেখো দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করেছে, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে গেছে। নিউক্লিয়াসের বিভাজনের পরই এই বার্ডটি কী হয়, মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাইরের অংশটা ক্রমশ সংকুচিত হয় এবং সংকুচিত হয়ে এটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন অপত্য ইস্ট বা নতুন অপত্য কোষ তৈরি করে। ইস্টের এই ধরনের কোরক গঠন পদ্ধতিটি টোরুলা নামক প্রাণীর মতো দেখতে হয় বলে একে টোরুলেশন পদ্ধতিও বলা হয়। তাহলে ইস্টের ক্ষেত্রে কি হয়, বার্ডিং দেখো প্রথমে একটি প্রবর্ধক বা বার্ড তৈরি হয়। বার্ড তৈরি হওয়ার সাথে সাথে নিউক্লিয়াসেরও ডিভিশন শুরু হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে নিউক্লিয়াসের সম্পূর্ণ ডিভিশন হয়ে দুটো অপত্য নিউক্লিয়াসে তৈরি করে এবং সেই অপত্য নিউক্লিয়াসগুলো বার্ডের মধ্যে অবস্থান করা যে নিউক্লিয়াস সেটা অপত্য কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটো অপত্য ইস্ট বা অপত্য কোষ সৃষ্টি করে। বার্ডিং আমরা যেমন ইস্টের ক্ষেত্রে দেখলাম, সেরকম হাইড্রার ক্ষেত্রেও আমরা বার্ডিং পদ্ধতি দেখি। হাইড্রার দেহটি দেখো এরকম লম্বা মতো দেখতে হয়। তো হাইড্রার দেহের পাশে দেখো একটা এটা নর্মাল একটা হাইড্রার ছবি, তার পাশে একটা ছোট যে প্রবর্ধক তৈরি হয়েছে, এই প্রবর্ধকটা হচ্ছে কোরক বা বার্ড। তো ছোট হাইড্রার কোরক বা জনিত্রীর দেহের বাইরে সৃষ্টি হয় বলে একে এক্সোজেনাস বার্ড বলে। ওর বার্ডটা কিন্তু এন্ডোজেনাস ছিল ইস্টের ক্ষেত্রে, কারণ ওর বার্ডটা দেহের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখানে কিন্তু একটা সম্পূর্ণ বাইরের দিকে বর্ধিত অংশ তৈরি হয়েছে বলে এই বার্ডটাকে বলা হয় এক্সোজেনাস বার্ড। প্রথমে প্রবর্ধক সৃষ্টি হওয়ার পর হাইড্রার মুখছিদ্র, কোর্সিকা ইত্যাদি নতুনভাবে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। পরবর্তীকালে এই বার্ডটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে গিয়ে কি করে না অপত্য হাইড্রা তৈরি করে। তাহলে হাইড্রার বার্ডিং পদ্ধতি কিভাবে হয়, এক্সোজেনাসলি হয়, অর্থাৎ এটা হচ্ছে মাতৃদেহের বাইরে প্রবর্ধক তৈরি হয়। পরবর্তীকালে এই প্রবর্ধকটি কি হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার পর মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য হাইড্রা তৈরি করে। এরপরে আমরা পরের পর্বে খণ্ডীভবন এবং পুনরুৎপাদন পদ্ধতিটা সম্পর্কে পড়ব।